হাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। তো তোমাদের কম্পিটিটিভ এক্সামের আরও এক সেট জিকে কোশ্চেন নিয়ে হাজির হলাম। এই প্রশ্নগুলো বন্ধুরা বহু চাকরির পরীক্ষায় এসেছে এবং এই ধরনের প্রশ্ন কিন্তু আরও অনেক চাকরির পরীক্ষায় আসবে। তো জিকে প্র্যাকটিস সেট, এখানে ম্যাথস, হিস্ট্রি, জিওগ্রাফি, জেনারেল সায়েন্স সমস্ত কিছু মিক্স করে এই কোশ্চেন সেটটি রয়েছে। তো এখন থেকে প্রতিদিনই এক সেট করে জিকে থাকবে, ঠিক আছে? তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখো, তোমাদের আশা করি একটু হলেও উপকারে আসবে। তো বেশি কথা না বলে চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখো, ম্যাথের উপরে বলেছি কি, একটি দ্বিঘাত সমীকরণের সর্বোচ্চ ঘাত কত? যেহেতু এই কথাটি দ্বিঘাত, দ্বি মানে হলো দুই, তাহলে সর্বোচ্চ ঘাত হলো দুই, ঠিক আছে? এটি দ্বিঘাত সমীকরণের সর্বোচ্চ ঘাত কত? দুই। চলে যাবে পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখো, কোনো মূলধন 10 বছরের দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত? তাহলে মূলধন 10 বছরের দ্বিগুণ হয়, তাহলে বার্ষিক সরল সুদের হার এটা বের করি, ঠিক আছে? তাহলে আমরা মূলধন মানে পি মনে করো 100, ঠিক আছে? এই 100 টাকাটা কী হয়, 10 বছরের দ্বিগুণ হয়, তাহলে 10 ইয়ারে যদি দ্বিগুণ হয়, ডবল হয়, তাহলে সেটা হয়ে যাবে কত? 200। তাহলে এই 200টা কি, এই 200টা কিন্তু এখানে সুদ প্লাস আসল, তাই তো? কারণ কি, আসলও আছে সুদও আছে। 10 বছরের দ্বিগুণ হয় কি, আসল কত ছিল 100, ডবল হয়ে গেল 200। দেখুন বন্ধুরা, শর্টকাট ট্রিক্সে আমি একটু বেশি করে বলছি, শর্টকাট ট্রিক্সই করাচ্ছি, ঠিক আছে? তাহলে 10 বছরের দ্বিগুণ হলে 200 রুপিস হয়ে গেল, ঠিক আছে? এইবারে তাহলে আই আই কী হবে, তাহলে আই আই মানে হলো আইসের সুদ মানে হলো ইন্টারেস্ট। তাহলে ইন্টারেস্ট, সুদ আসল থেকে আসল বিয়োগ করলে আমরা কী পাবো, সুদ পেয়ে যাব। তাহলে আমরা সুদও পেলাম 100 টাকা, ঠিক আছে? এইবারে তাহলে আমাদের আমরা কি জানি, আই ইকুয়াল টু পি ইন্টু টি ইন্টু আর বাই 100। এখানে আর এর মান বের করতে হবে, তাহলে আর ইকুয়াল টু কী হবে, আর ইকুয়াল টু 100 ইন্টু আই বাই হলো পি ইন্টু টি, ঠিক আছে? তাহলে দেখো 100 ইন্টু আই এর মানও 100, আর পি এর মান কত, 100, আর টি এর মান হলো 10। তাহলে এই 100 কেটে গেল, 10 দিয়ে একটা জিরো কেটে গেল, তাহলে থাকলো কত, 10। তাহলে অ্যান্সার কত হবে, 10%, ঠিক আছে? 10% হলো সঠিক উত্তর। ওকে। তো পরের প্রশ্ন দেখো কি, নিচের কোনটি মূল্যদ সংখ্যা? তাহলে √5, √7, 3/2 নাকি পাই? পাই এর মান দেখো পয়েন্টে আসে, ঠিক আছে? একমাত্র এই সি নম্বরটাই পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। পি আর কিউ হলো পূর্ণ সংখ্যা, ঠিক আছে? তাহলে সঠিক উত্তর হবে কি, সি নম্বর। চলে যাই পরের প্রশ্ন। পরের প্রশ্ন কী আছে, দুটি সংখ্যার লসাগু ও গসাগুর গুণফল 24। দেখো লসাগু গসাগুর গুণফল বলেছে 24, তাহলে সংখ্যা দুটির বিয়োগফল 2 হলে তাহলে বড় সংখ্যাটি কী হবে সেটা জিজ্ঞেস করি, ধরি। এবার আমরা সংখ্যা দুটি এ বি ধরলাম, ঠিক আছে? এ আর বি হলো সংখ্যা দুটি, সংখ্যা দুটি এ বি, ঠিক আছে? তাহলে গুণফল কত, এ ইন্টু বি হলো কত, 24, তাই তো? গুণফল যদি 24 হয়, তাহলে এখানে কি এ মাইনাস বি ইকুয়াল টু 2, মানে বিয়োগফল বলেছে 2, তাই না? তাহলে আমরা এখানে দেখো এ ইকুয়াল টু 24/b, বা এখানে হলো এর মানটা বসিয়ে দেবো 24/b মাইনাস বি ইকুয়াল টু 2। তো এরকম করে আমরা আমরা কী পাবো, এ এর মান, বি ইকুয়াল টু পাবো হলো 4, ঠিক আছে? আর এ ইকুয়াল টু তাহলে কী হবে, এ ইকুয়াল টু হলো 4, এ ইকুয়াল টু হবে 24/4, 6। তাহলে এ এর ভ্যালু কত, 6 পাবো, ঠিক আছে? তোমরা এটা বের করে নেবে, ঠিক আছে? এটা হেভি ইজি। তারপরে এবার হলো তাহলে, যদি এটা যেহেতু 6 মানে বড় নম্বর, তাহলে বড় সংখ্যাটি কত, 6, তাহলে সি নম্বর হলো সঠিক উত্তর। চলো পরের সংখ্যাটি হলো কি, তিনটি সংখ্যার অনুপাত 2:3:6 এবং এদের লসাগু 54। তাহলে সংখ্যা দুটির গসাগু কত, ঠিক আছে? তাহলে সংখ্যাগুলোর গসাগুর একটা সূত্র আছে, দেখো সংখ্যাগুলোর গসাগু, সংখ্যাগুলোর গসাগুর কি সূত্র, সংখ্যাগুলোর লসাগু সংখ্যাগুলোর লসাগু আর হলো সংখ্যাগুলোর অনুপাত, সংখ্যাগুলোর কি, সেই সংখ্যাগুলোর অনুপাত, ঠিক আছে? অনুপাতগুলোর লসাগু,
ঠিক আছে, অনুপাতগুলো তো লেখা যাবে না, তাহলে অনুপাতগুলোর লসাগু, অনুপাতগুলোর লসাগু, তাহলে সংখ্যাগুলোর লসাগু আর সংখ্যাগুলোর অনুপাতগুলোর লসাগু। মানে এবার দেখো 2 আছে, 3 আছে, 6 আছে, এর লসাগু কী হবে? 2 দিয়ে যায় 1, 3, এবার এটা হলো 3 দুগুণে 6, আবার 3 দিয়ে যায় 1 1 1, মানে 3 দুগুণে 6, তাহলে লসাগু হবে কত? 6। তাহলে সংখ্যাগুলোর লসাগু কী হলো? 6। আর এদের লসাগু, তাদের লসাগু কত হলো? 54। 54 হলো সংখ্যাগুলোর লসাগু। আর এদের মানে অনুপাতগুলোর লসাগু হলো 6। এবার 6 দিয়ে 54কে যদি আমরা কাটাকুটি করি তাহলে হবে 9। তাহলে সঠিক উত্তর হলো 9, সি নম্বর। ওকে, চলো পরের প্রশ্নে কী বলেছে? একটি ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল 256 বর্গমিটার, তাহলে ঘনকের আয়তন কত? ঠিক আছে, এখানে পার্শ্বতলের ক্ষেত্রফল দিয়েছে হলো 256। এবার দেখো এটা একটি ঘনকের কটি পার্শ্বতল থাকে? 4টি, তাই না? মানে একটি ঘনকের 4টি তল থাকে, তাই না? তাহলে প্রতিটি তলের ক্ষেত্রফল কী হবে? ঘনকের প্রতিটি তলের ক্ষেত্রফল কী হবে? 4 দিয়ে ভাগ করবো টোটাল ক্ষেত্রফলকে, তাই না? তাহলে একটির বেরিয়ে যাবে, তাই না? এত বর্গমিটার। তাহলে এটা কত হবে? প্রতিটি তলের হলো 64 বর্গমিটার। এটা হলো প্রতিটি তলের ক্ষেত্রফল হলো। এবার আমরা কি করব? এর বাহু বের করব। তাহলে এর বাহু কি হবে? ঘনকের একটি বাহু এর √64 করলেই বাহু বেরিয়ে যাবে, তাই না? তাহলে 8 হলো বাহু। এবার তাহলে আয়তন কি হবে? আয়তন ঘনকের আয়তন তাহলে 8 গুণ 8 মানে বাহু কিউব, তাহলে 512। তাহলে ডি নম্বর হলো সঠিক। এই ডি নম্বর, এই যে এটা হলো সঠিক। ওকে, চলো পরের প্রশ্ন দেখো, আমাদের ম্যাথ কিন্তু শেষ। এবার হলো হিস্ট্রি নিয়ে। অমৃতবাজার পত্রিকার সম্পাদক কিন্তু বন্ধুরা এটা মাথায় রাখবে, ঠিক আছে? তাহলে এটা হবে শিশির কুমার ঘোষ, ঠিক আছে? অনেকে মতিলাল ঘোষ দিয়ে দেবে, এটা ভুল হয়ে যাবে কিন্তু। 8 নম্বরে কি? আজাদ হিন্দ বাহিনীর ঝাঁসি ব্রিগেডের সেনাধ্যক্ষ কে ছিলেন? মানে ঝাঁসি ব্রিগেড ছিল আজাদ হিন্দ বাহিনীর মহিলা ব্রিগেড। তাহলে এর সেনাধ্যক্ষ কে ছিলেন? লক্ষ্মী স্বামীনাথন, ঠিক আছে? চলো পরের প্রশ্ন কি? আধুনিক ভারতীয় রসায়ন শাস্ত্রের জনক কাকে বলা হয়? ভারতীয় রসায়ন শাস্ত্রের জনক কথাগুলো ভালো করে পড়বে। আচার্য জগদীশচন্দ্র বসু, মেঘনাথ সাহা, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, নাকি সত্যেন্দ্রনাথ বসু? তাহলে 9 নম্বরে কী হবে? 9 নম্বরে সি, আচার্য প্রফুল্লচন্দ্র রায়। বন্ধুরা তোমরা কী করবে? প্রতিটা প্রশ্নের শেষে তোমরা ভিডিওটি পজ করবে, আমি অ্যান্সার বলার আগেই তোমরা সেই অ্যান্সারটা কমেন্ট করার চেষ্টা করবে, ঠিক আছে? বা যারা খাতা পেন নিয়ে বসে আছো তারা খাতায় লেখার চেষ্টা করবে, এবং ভিডিও শেষে অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের কয়টি প্রশ্নের উত্তর তোমরা আমার হেল্প ছাড়াই সঠিক দিতে পেরেছো। চলো পরের প্রশ্ন 10 নম্বর আনন্দমঠ উপন্যাসটি কার লেখা? এটা কিন্তু সবার পারা উচিত, তো এটা হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। অনেকে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর দিয়ে দেবে, এটা কিন্তু ভুল। আর একটা কথা বন্ধুরা, বন্দে মাতারম যে শব্দটি, এই শব্দটি কিন্তু এই আনন্দমঠ থেকেই নেওয়া হয়েছে, বন্দে মাতারম, ঠিক আছে? বন্দে মাতারম। পরের প্রশ্ন কি? ইন্টারনেটের জনক কে? দেখো ইন্টারনেট আমাদের এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং অনেক পরীক্ষা এসেছে। ইন্টারনেটের জনক কে? দেখো এখানে টিমস বার্নার্স-লি, তারপর অ্যাড্রেসেস ব্রিড, এটা হলে ট্রেভেলিয়ান উইলিয়াম ওয়ার্ড। তাহলে এটা কি হবে? 11 নম্বরে হলে হবে টিম বার্নার্স-লি। টিম মানে হলো বার্নার্স-লি এর টিম তা না, ওর পুরোটা নামই টিম বার্নার্স-লি, ঠিক আছে? পরের প্রশ্ন কি? কত খ্রিস্টাব্দে বসু বিজ্ঞান মন্দির স্থাপিত হয়? বসু বিজ্ঞান মন্দির কিন্তু জগদীশচন্দ্র বসুর একটি বিজ্ঞানগার বলতে পারো, ঠিক আছে? তাই এটি কত সালে প্রতিষ্ঠিত হয়? এই বসু বিজ্ঞান মন্দিরের সাথে ভারতের প্রচুর ইতিহাস জড়িত আছে। এমনকি ভগিনী নিবেদিতা তিনিও কিন্তু এই বসু বিজ্ঞান মন্দিরের সাথে তার একটা ইতিহাস জড়িত রয়েছে। তাহলে 12 নম্বর কী হবে? বি, 1917 খ্রিস্টাব্দে। মনে রাখবো সবাই, ইতিহাসের সাল কিন্তু সবাই ভুলে যায়, অনেকেই, সবার কথা বলছি না, অনেকেই। পরের প্রশ্ন কি? কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম গ্রাজুয়েট ছাত্র কে? কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম গ্রাজুয়েট ছাত্র, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, স্যার আশুতোষ মুখার্জি, শ্যামাপ্রসাদ মুখার্জি?
তাহলে নাকি কাদম্বিনী বসু গাঙ্গুলি, কোনটা হবে? ঠিক আছে, এটা কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং এটা কনফিউজিং, অনেকে কিন্তু স্যার আশুতোষ মুখার্জি দিয়ে দেবে, ওটা কিন্তু সঠিক বিকল্প নয়, বিকল্প নম্বর এ হলো সঠিক। পরের প্রশ্ন কি, কার উদ্যোগে বাংলায় অরন্ধন দিবস পালিত হয়? কার উদ্যোগে বাংলায় অরন্ধন দিবস, অর্থাৎ সারা বাংলায় ওই দিন কোনো চুলা উনুন জ্বলেনি, তখন তো চুলা উনুনকে চুলা বলা হতো, তো চুলা বলেনি, জ্বলেইনি, একটা প্রতিবাদে তারা এই আন্দোলনটা করেছিল। রাজা রামমোহন রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, হাজী শরীফ উল্লাহ নাকি রামেন্দ্র সুন্দর ত্রিবেদী? সঠিক উত্তর রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। এনার উদ্যোগে বঙ্গভঙ্গ আন্দোলনের বিরুদ্ধে, ঠিক আছে, অরন্ধন দিবস পালিত হয়েছিল। চলো পরের প্রশ্ন হলো, এবার ইতিহাস চলে খেলা, এবার হিস্ট্রি। মানবদেহের ক্রোমোজোমের সংখ্যা কয়টি? মানবদেহের ক্রোমোজোমের সংখ্যা কত? সংখ্যা, জোড়া কিন্তু বলেনি, ক্রোমোজোমের সংখ্যা কত? তাহলে 15 নম্বরে হবে বি 46, মানে 23 জোড়া। তার মধ্যে দুটি হলো সেক্স ক্রোমোজোম আর বাকিগুলো হলো অটোজোম। ঠিক আছে, পরের প্রশ্ন কি, লাফিং গ্যাসের রাসায়নিক নাম কি? লাফিং গ্যাস মানে যে গ্যাস নাকে নিলে সবাই শুধু হাসে। নাইট্রিক অক্সাইড, নাইট্রাস অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড নাকি নাইট্রোজেন পেন্টঅক্সাইড? তাহলে এটা হবে কি? এটা হবে বি নাইট্রাস অক্সাইড, নাইট্রাস অক্সাইড। পরের প্রশ্ন কি, বিশ্বের প্রথম হিন্দিভাষী রোবটের নাম কি? হিন্দিভাষী রোবট, ইম্পর্টেন্ট প্রশ্ন। জয়ন্তী, সফিয়া, অন্নপূর্ণা, ঠিক আছে, আর হলো রশ্মি। সঠিক উত্তর কি? রশ্মি। দেখো, এটা এটা একটা প্রশ্ন বন্ধুরা, বাংলায় কিন্তু একজন বাঙালি যুবক, সে একটা রোবট আবিষ্কার করেছে যার নাম অন্নপূর্ণা, কিন্তু এখানে বলেছে বিশ্বের প্রথম হিন্দিভাষী রোবট, তাহলে হিন্দিভাষী রোবট হলো লেক্সমি। ঠিক আছে বন্ধুরা, অনেককে বোকা বানানোর জন্য কিন্তু এখানে চিট্টি যেটা রোবট সিনেমায় ছিল, ওই চিট্টি, তারপর অনেক কিছু নাম দিয়ে দেবে, ঠিক আছে, কিন্তু ওরা হলো আসলে ওরা রোবট নয়, ওটা হলো সিনেমার ভিএফএক্স। ঠিক আছে, আসল রোবট হলো রশ্মি। পরের প্রশ্ন হলো কি, আন্তর্জাতিক মানবাধিকার দিবস কবে পালিত হয়? খুব সুন্দর প্রশ্ন এটা, কিন্তু একটা আন্তর্জাতিক দিবস বা জাতীয় দিবস কিন্তু তোমাদের পরীক্ষা আসেই। ঠিক আছে, 18 নম্বর প্রশ্ন, তাহলে 18-এর হবে কত? এ 10 ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়। 19, প্রথম বাঙালি মহিলা পাইলটের নাম কি? দুর্গা বন্দ্যোপাধ্যায়, অন্নপূর্ণা বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, লীলা মজুমদার। তো এটার উত্তর কি হবে? 19 এ দুর্গা বন্দ্যোপাধ্যায়। কাবুলে কোন ব্যক্তির সমাধিস্থল রয়েছে? কাবুল হলে কি এখন আফগানিস্তান, তালিবান সরকারের দেশ এখন। আফগানিস্তান কাবুলে কার সমাধিস্থল রয়েছে? বিখ্যাত ব্যক্তিত্ব, ভারতবর্ষের ইতিহাসে যার নাম স্বর্ণাক্ষরে রয়েছে। আকবর, ঔরঙ্গজেব, বাবর নাকি শেরশাহ? সঠিক উত্তর হবে বাবর। ঠিক আছে, পরের প্রশ্ন কি, জয় জওয়ান জয় কিষান এই বিখ্যাত উক্তিটি কার? মোহাম্মদ ইকবাল, গোপাল কৃষ্ণ গোখলে, লাল বাহাদুর শাস্ত্রী নাকি রাজীব গান্ধী? সঠিক উত্তর লাল বাহাদুর শাস্ত্রী। ঠিক আছে, পরের প্রশ্ন কি থেকে ব্রান অয়েল পাওয়া যায়? ব্রান অয়েল, তাহলে এটা হলো ধান থেকে। তোমরা অনেকে শুনে থাকবে রাইস ব্রান অয়েল। ঠিক আছে, তাহলে মাছির দ্বারা কোন রোগ সংক্রমিত হয়? ম্যালেরিয়া, যক্ষা, ডেঙ্গু, ফাইলেরিয়া। তাহলে মাছি, হাউস ফ্লাই যেগুলো বলে, ঠিক আছে, এটা বা ফ্লাই। তাহলে 23 কী হবে? বি যক্ষা রোগ মাছির দ্বারা হয়। ঠিক আছে, যক্ষা, টিবি, টিউবারকুলোসিস। পরের প্রশ্ন হলো, শব্দের তীব্রতা মাপার এককে কী বলে? শব্দের তীব্রতা, তাহলে এটা তো ইজি, তো 24 নম্বর, এটা কী হবে? বি ডেসিবেল। ওকে, পরের প্রশ্ন ডেসিবেল। পরের প্রশ্ন, গোবর গ্যাসে প্রধানত কোন উপাদানটি থাকে? গোবর গ্যাস, 25, গোবর গ্যাসে মিথেন থাকে। ঠিক আছে, গোবর গ্যাসে কী থাকে? মিথেন থাকে। পরের প্রশ্ন জার্মান সিলভারে কোন ধাতুটি থাকে না? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো জার্মান সিলভারে তামা থাকে, জস্তা থাকে, নিকেল থাকে, সিলভার থাকে না। সিলভার কথাটা কিন্তু আছে সিলভার, কিন্তু সিলভারই নেই জার্মান সিলভারে। ঠিক আছে, নাম সিলভার কিন্তু সিলভার নেই। ওজোন গ্যাসের বর্ণ কি? 27 নম্বর, ওজোন গ্যাসের বর্ণ হলো নীল হলো ওজোন গ্যাসের বর্ণ। পরের প্রশ্ন 28, সংকটকালীন বা আপদকালীন হরমোন কোনটি? ইনসুলিন, অ্যাড্রিনালিন, থাইরক্সিন নাকি টেস্টোস্টেরন? তাহলে এটা 28-এ কী হবে? বি 28-এর বি অ্যাড্রিনালিন, 28-এর বি।
28 বি অ্যাড্রিনালিন। এবার হলো 29 কি প্রতিবিম্ব গঠিত হয় চোখের কোথায়? লেন্সে, কর্নিয়াতে, রেটিনায় নাকি কর্পোরয়েডে? তাহলে এটা সঠিক উত্তর হবে রেটিনায়। ওকে, রেটিনায় কি হয়? প্রতিবিম্ব গঠিত হয়। পরের প্রশ্ন কি? পরের প্রশ্ন, নিচের কোনটি ক্যাটফিশ নামে পরিচিত? দেখো বন্ধুরা, ক্যাটফিশে কিন্তু এরকম করে দুটি দাড়ি থাকে, যে মাছের এরকম করে দুটি দাড়ি থাকে, এটা যদিও মাছের মতো লাগছে না, এরকম করে দাড়ি থেকে যে মাছগুলো থাকে সেই মাছগুলো ক্যাটফিশ নামে পরিচিত। তাহলে হাঙর মাছ না, রুই মাছেও থাকে না, তিমি মাছে থাকে না, শিঙি মাছে থাকে, শিঙি মাছে থাকে, ঠিক আছে। আরও অনেক মাছে যার দাড়ি, মাগুর মাছে থাকে যেগুলো, সেগুলো হলো এই দাড়ি থাকলে সেটা হলো ক্যাটফিশ। বোয়াল মাছে থাকে, ঠিক আছে। তাহলে এই ছিল আজকের 30টি প্রশ্ন। বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাও যে আমি অ্যান্সার বলার আগে তোমরা কয়টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছো। তো দেখা হচ্ছে আরও এক সেট জিকে নিয়ে আগামী দিন। তো আজকের জন্য টাটা, ঠিক আছে। তোমরা যদি আমার চ্যানেলটি প্রথমবারের মতো দেখে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। চাকরি সংক্রান্ত বিভিন্ন আপডেটস, চাকরির পরীক্ষা, ম্যাথস, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং, এর সমস্ত ধরনের ভিডিও এই চ্যানেলে পেয়ে যাবে। আশা করি এই ভিডিওগুলোর মাধ্যমে তোমরা একটু হলেও উপকৃত হবে। তাহলে টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।